তোমার ঠোঁটে লিপস্টিক লেপটে গেছে। পার্কসিনের কথা শুনে তে নিজের ঠোঁটে হাত দেয়। তার মনে পড়ে জাঙ্কুক তার মুখ চেপে ধরেছিল, তখনই হয়তো লিপস্টিকটা লেপটে গেছে। তে নিজের লিপস্টিক ঠিক করছিল, তখনই জেনি নিজে থেকেই কাপড় দিয়ে সেটা ঠিক করে দেয়। পার্কসিন আবারও বলে ওঠে, তেকে সব অবস্থাতেই সুন্দর লাগে, লিপস্টিক লেপটে যাওয়ার পরেও কত কিউট লাগছিল। আমার তো এখনই ভয় হচ্ছে, তের বিয়ের সময় না জানি ওর জন্য ছেলেদের কত বড় লাইন লাগবে। তে তখন বলল, আমি বিয়েই করবো না আপু, তোমরা দেখে নিও। অন্যদিকে জাঙ্কুক সিগারেট ফুঁকছে, তার সামনে যেও প্রাগে গজ গজ করছে। জাঙ্কুক ইওনো তার সাথে যা যা করেছে সব কিছুই জেহবকে বলল। সব কিছু শোনার পর জেহবের ভীষণ রাগ উঠল। জাঙ্কুক তখন বলল, ইওনো তেকে চেয়েছিল, আমি না বলেছিলাম, আর সেটার কারণও বলেছিলাম, কিন্তু ইওনো তারপরও তের দিকে খারাপ নজর দিয়েছে। ওর কলিজা কত বড়, এত কিছুর পরেও বন্ধু ভেবে ক্ষমা করে দিয়েছিলাম তাকে। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাছাড়া ওকে আমি সাথে আনতেও চাইনি। আমি জানতাম মেয়ে দেখলে ওর হুঁশ থাকে না, তারপরেও জোর করে আসলো। কিন্তু ও এরকম কিছু করবে আমি কখনো কল্পনা করতে পারিনি রে জেহব। জেহব একটা শ্বাস ত্যাগ করে বলল, জেকে ইওনো কিন্তু তোকে আগে থেকেই হিংসা করতো, কারণ ফাইনাল এক্সামে তুই ওকে হেল্প না করার কারণেই কিন্তু ও ফেল করেছিল, আর ওর ডক্টর হওয়ার স্বপ্নটাও ওখানেই শেষ হয়ে গিয়েছিল। তাছাড়া তুই তো জানিসই এক্সামে ফেল করার পর ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গিয়েছিল। এসব কিছুর পরেও তো ওই মেয়েদেরকে শুধু খেলনাই মনে করে। জাঙ্কুক রেগে বলল, সালা, তাই বলে ও আমার সাথে এমনটা করবে? ওর গার্লফ্রেন্ডকে কি আমি যেতে বলেছিলাম, নাকি আমার সাথে পালিয়েছিল ওর গার্লফ্রেন্ড? তাছাড়া এসবের মাঝে তেকে কেন টেনে আনলো? মেয়েটার কি দোষ ছিল? জেহব তখন রেগে বলল, আমি একবারও বলি নাই যে ইওনো ঠিক করেছে। আমি তো ওর কথা ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। আমার জাস্ট ইচ্ছা করছে ওকে গলা টিপে মেরে ফেলতে। তাহলে ভাব আমার কেমন লাগছে। আচ্ছা দেখে, তুই বা কীরকম বলতো? একটা বাচ্চা মেয়ের প্রতি তোর এত ফিলিংস কাজ করছে কি করে? এত এত মেয়েদেরকে রিজেক্ট করে শেষমেশ কিনা একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়লি তুই? জাঙ্কুক সিগারেট শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটা ডাস্টবিনে ফেললো আর বলল, আমি জানি না রে জেহব কিভাবে কি হয়েছে, তবে থেকে প্রথম দেখেই আমি তের প্রেমে পড়ে গেছি। আর গত রাতের ঘটনার পর থেকে তো আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। ঠিক আছে রে বন্ধু, বুঝতে পেরেছি। যেহেতু তুই মেয়েটাকে ভালোই বেসে ফেলেছিস, তাহলে এত চিন্তার কি আছে? তোর বাবা মাকে বলে বিয়ের প্রস্তাব পাঠা। জেহবের কথাগুলো শুনে জাঙ্কুকের মাথাটা গরম হয়ে গেল। তের বলা কথাগুলো আবারও তার মনে পড়ে গেল। জাঙ্কুক তখন জেহবকে বলল, তে আমাকে বলে দিয়েছে আমাকে সে বিয়ে করবে না, আর সেই সাথে আমাকে আরও অনেক উল্টাপাল্টা কথাও বলেছে রে। আরে বাচ্চা মেয়ে, ওর কথা ধরে বসে থাকিস না তুই। ওর কথা শুনলে তোর ওকে বাচ্চা মেয়ে বলে মনেই হবে না। তাছাড়া আমি ওকে জোর করতে পারবো না, ও যা চাইবে তাই হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। আরে বন্ধু, এতে রিস্কের কি আছে? জাঙ্কুক একটা শ্বাস ফেলে নিজের সিল্কি চুলগুলো টেনে ধরে চোখ বুঝলো, তারপর গম্ভীর স্বরে বলে উঠল, ও বলেছে আমার মতো রেপকে বিয়ে করার আগে ও খেয়ে মরে যাবে। জেহব তখন অবাক হয়ে বলল, ও মাই গড, একটা বাচ্চা মেয়ে তোকে এগুলো বলেছে? বিশ্বাসই হয় না রে। এরপর জাঙ্কুক আর জেহব ফাংশনের জায়গায় চলে গেল। সাউন্ড বক্সে গান বাজছে। তের এই শব্দ ভালো লাগছে না। এই শব্দের জন্যই তো কালকে এত চিৎকার করার পরেও তার সেই চিৎকার কেউই শুনতে পায়নি। রাত 11টা বাজতেই সবাই এক এক করে মনের গায়ে হলুদ ছোঁয়ালো। জাঙ্কুক তো শুরু থেকে শেষ অবধি তের দিকেই তাকিয়েছিল। তেকে শাড়িতে খুব সুন্দর লাগছে। জাঙ্কুক নিজের এই ফিলিংসগুলোকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করছে, আর ভাবছে একটা বাচ্চা মেয়ের প্রতি এই ধরনের ফিলিংস আসা মোটেও যুক্তিযুক্ত নয়। তে একটু পরপর জাঙ্কুকের দিকে রাগে চোখে তাকাচ্ছে। জাঙ্কুকের চাহনি দেখে তার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে জাঙ্কুককে থাপ্পড় দিতে। শুধুমাত্র নিজের ফ্যামিলির মান সম্মানের কথা চিন্তা করেই তে এত বড় শয়তান লোককে কিছুই বলতে পারল না। পরদিন সকালে জেহব জাঙ্কুকের রুমে গেল আর দেখলো জাঙ্কুকের চোখ লাল হয়ে আছে। জেহব জাঙ্কুকের সামনে বসে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? রাতে আমি যখন তোর সাথে ঘুমাতে চাইলাম তখন তুই বললি যে তুই নাকি বেড শেয়ার করলে ঘুমাতে পারিস না। এসব বলে আমাকে বের করে দিলি, তারপরে কেন ঘুমাতে পারিস নাই? ভালো লাগছে না রে। তেকে ছাড়া কিছু ভাবতে পারছি না। আমার মনে হচ্ছে সে আমার শরীরের প্রত্যেকটা শিরায় শিরায় নিজের জায়গা করে নিয়েছে। এরপর মনের বিদায়ের অনুষ্ঠানে সবাই কান্নাকাটি শুরু করে দিল।
তখনই হঠাৎ করে জাঙ্কুক তের পাশে এসে দাঁড়ায়। জাঙ্কুককে দেখে তের মেজাজ খারাপ হয়ে যায়। সে উল্টো দিকে ঘুরে যেতে নিলেই জাঙ্কুক তের হাত ধরে তেকে নিজের কাছে টেনে নেয়। তে তখন রেগে বলে, কি করছেন? ছাড়ুন আমাকে, আপনার সাহস অতিরিক্ত। আপনি এত কিছুর পরেও আমাকে স্পর্শ করছেন। জাঙ্কুক তের দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে বলল, চুপচাপ দাঁড়ালে স্পর্শ করব না, নড়াচড়া করলে তোমাকে স্পর্শ করতে বাধ্য হব। তের মেজাজ বিগড়ে গেল জাঙ্কুকের এমন কথা শুনে। তে জাঙ্কুকের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। জাঙ্কুক তখন বলল, বৃথা চেষ্টা করে নিজের এনার্জি ওয়েস্ট করো না। হাত ছাড়াতে পারবে না তুমি, তার চাইতে 5টা মিনিট স্থির হয়ে দাঁড়াও। আমি তোমাকে দেখব, আর কিছু কথা বলবো, তারপর তোমাকে যেতে দেব, প্রমিস। তে তখন বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনার চেহারা দেখলেও আমার বমি আসে। তের কথা শুনে জাঙ্কুক তেকে রেলিংয়ের সাথে চেপে ধরলো আর বলল, আমার ধৈর্যের পরীক্ষা নেবে না, বুঝলে? তুমি যদি ভেবে থাকো তুমি যা ইচ্ছা তাই বলবে আর আমি তোমাকে কিছুই বলবো না, তাহলে তুমি ঠিকই ভেবেছ। জাঙ্কুকের কথা শুনে তে থতমত খেয়ে গেল। বলে কি এ লোকটা? চুপচাপ দাঁড়াও প্লিজ তে, আমি একটু পর চলে যাব। তার আগে আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই। তে এবার স্থির হয়ে দাঁড়ালো, তবে জাঙ্কুকের দিকে তাকালো না। লোকটার চেহারার দিকে তাকানোর সাহস তার হয়ে উঠছে না। জাঙ্কুককে এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর দেখতে লাগছে। তে স্থির হয়ে দাঁড়াতেই জাঙ্কুক কয়েকটা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে তের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। তের পরনে ব্ল্যাক কালারের লেহেঙ্গা, যেটা মূলত বিয়ে উপলক্ষে তের বাবা কিনে দিয়েছে। কানে ম্যাচিং ইয়ারিং আর হাতে চুড়ি ছাড়া আর কোনো অর্নামেন্টস নেই। তে লম্বা কালো চুলগুলো এক সাইডে বেনি করে সামনে এনে রাখা। তে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। জাঙ্কুক বেশ অনেকক্ষণ তের দিকে তাকিয়ে রইল। তে তখন বলল, আপনার তাকিয়ে থাকা হয়ে গেলে আমাকে যেতে দিন। জাঙ্কুক একটা শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে নিজের চুলে স্লাইড করতে লাগলো আর মনে মনে ভাবলো, ভীষণ খারাপ লাগছে আমার। মেয়েটা আমাকে একদমই বুঝতে পারে না, আমিও বুঝতে পারছি না। এই 28 বছর বয়সে এই জীবন জাঙ্কুক, আমি কি করে এই মেয়েটার ভালোবাসায় পড়ে গেলাম। মেয়েটা এখন আমার জীবন মরণ যে মেয়েটার হাতে। জাঙ্কুক কিভাবে বোঝাবে তার মনের অবস্থা। তে আর চোখে একবার জাঙ্কুকের দিকে তাকালো। লোকটার চুলগুলো এলোমেলো, ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। লোকটার উচ্চতা 5 ফুট 10, গায়ে ব্ল্যাক কালারের স্যুট, হাতে ব্র্যান্ডের ঘড়ি। জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে আছে আর তে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তারা পাশাপাশি দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক নিজের পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে তের হাতে গুজে দিল। তে জিজ্ঞাসু দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তখন বলল, এটা আমার ফোন নাম্বার, রেখে দাও। জাঙ্কুক বলার সাথে সাথেই তে কাগজটা ফেলে দিল। জাঙ্কুক বিরক্তি নিয়ে কাগজটা কুড়িয়ে নিল, তারপর অসহায় কণ্ঠে বলল, প্লিজ এটা নিজের কাছে রাখো। যদি কোনো দিনও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করো বা যদি কখনো আমাকে প্রয়োজন বোধ করো, তাহলে আমাকে একবার কল দিও। আমি সব রকম পরিস্থিতিতে তোমার পাশে থাকবো তে। জাঙ্কুক তের হাতে পুনরায় কাগজটা গুজে দিল। তে আবারও কাগজটা ফেলে দিতে গেলেই জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে, কাগজটা ফেলেই দেখো। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দেব যে আমি তোমার ধর্ষণ করেছি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। জাঙ্কুকের কথা শুনে তে কাগজটা ফেলতে পারলো না। জাঙ্কুক কিছু একটা ভেবে বলে উঠল, আমাকে প্রমিস করো কাগজটা তুমি যত্ন করে নিজের কাছেই রাখবে, কখনোই ফেলে দেবে না। তে তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, আমি প্রমিস করব কেন? আপনি চলে গেলে আমি এটা ফেলে দেব। তুমি এক্ষুনি প্রমিস করবে, আর নইলে আমি সবাইকে গিয়ে বলে দেব। তে চমকে তাকালো। লোকটা তো ভারী ডেঞ্জারাস, ঠিকই তার দুর্বলতা বুঝতে পেরেছে। তে তখন রেগে বলল, আপনি কি ভাবছেন এসব বলে আপনার সম্মান বেড়ে যাবে? জাঙ্কুক তখন বলল, আমার তো সম্মানের প্রয়োজন নেই, সম্মানের প্রয়োজন তোমার আছে। আমার শুধু তোমাকেই প্রয়োজন। তুমি প্রমিস করবে কিনা বলো। তে জাঙ্কুকের কথাগুলো বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝতে পারলো না। কৌতূহল বশত জিজ্ঞেস করলো, আমাকে আপনার কেন প্রয়োজন? জাঙ্কুক বলতে গিয়েও বলতে পারলো না। এসব বলেও কোনো লাভ নেই, কারণ তে তাকে ঘৃণা করে। জাঙ্কুক তখন বলল, জাস্ট প্রমিস করো। তে কপাল কুঁচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, ইউ হ্যাভ অনলি 5 সেকেন্ডস, প্রমিস করো। তে কোনো উপায় না পেয়ে প্রমিস করে ফেললো আর বলল, আচ্ছা প্রমিস করলাম, কাগজটা আমি রেখে দেবো, এখন যেতে দিন আমাকে।
জাঙ্কুক রাস্তা থেকে সরে দাঁড়াতেই তে দরজা পর্যন্ত গিয়ে পুনরায় জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। তে দৃষ্টি ফিরিয়ে পা ফেলে নিচে নেমে গেল, পেছনে রেখে গেল জাঙ্কুককে। জাঙ্কুক রেলিংয়ে পিঠ থেকে প্যান্টের পকেট থেকে তের নুপুরটা বের করলো। যদিও সেটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এনেছিল, কিন্তু সে দিতে পারল না। এটা দিয়ে দিলে তার কাছে যে তের কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। জাঙ্কুক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে নেমে এলো, তারপর নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল। অন্যদিকে নামজুন কিছুই বুঝতে পারছে না যে তারা কেনই আজকে বিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। তারা তো আগে সিদ্ধান্ত নিয়েছিল যে মুনের বৌভাত অ্যাটেন্ড করেই তারা বাড়ি ফিরবে। জাঙ্কুক কার ড্রাইভ করছে, পাশের সিটে জেহোপ আর পেছনের সিটে রোজ। নামজুন জিনকে আবারও জিজ্ঞেস করলো, আমি বুঝতে পারছি না জিন, তুমি হঠাৎ করে এভাবে চলে যাচ্ছ কেন? আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম মনের বৌভাতটা শেষ হোক তারপর যাব। নামজুনের কথার প্রেক্ষিতে জিন কিছুই বলল না, চুপ করে এরপর বলে উঠল, সব কিছু কারণ খুঁজতে নেই নামজুন, আমি গতকালকেই চলে আসতাম, শুধুমাত্র বিয়েটা সামনে রেখে আসতে পারিনি। রোজ চুপচাপ বসে আছে, সে জানে কোনো না কোনো গন্ডগোল হয়েছে, এই কারণে তো তার মায়ের মুড ভালো নেই। জাঙ্কুক তো বিনা বাক্যে গাড়ি চালাচ্ছে, তার তেকে রেখে আসতে মন চাইছিল না, কিন্তু এছাড়া কিছুই করার নেই। তের কাছাকাছি থাকলে তার প্রতি জাঙ্কুকের ফিলিংসগুলো বেপরোয়া হয়ে উঠবে, যেগুলো পরবর্তীতে জাঙ্কুক নিজেই কন্ট্রোল করতে পারবে না। তার চেয়ে ভালো তেকে তের মতো থাকতে দেওয়াই বেটার অপশন ছিল। জাঙ্কুকও এই সুযোগে তেকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। মুনের বৌভাত শেষে তেও নিজের ফ্যামিলির সাথে নিজেদের বাড়িতে ফিরে আসে। তে আজকে বাড়িতে একাই আছে। তার মা ডেজি একটা পেস্ট্রি শপে কাজ করে, আর তার বাবা মিনহো ব্যাংকে কাজ করে। তেও এই সময়টাতে স্কুলেই থাকে, তবে এখন শীতকালীন ছুটি চলছে, আগামীকালকে এই ছুটি শেষ হয়ে যাবে। তারপর থেকে আবারও তে স্কুল অ্যাটেন্ড করবে আর ভালো করে পড়াশোনা করবে। সামনের বছরের এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। সে আস্তে আস্তে সেই রাতের কথা ভুলে যেতে চাইছে, কিন্তু পারছে না। সে পারছে না সেসব ভুলে যেতে। সে সেদিন রাতে ঠিক করে নিয়েছিল যে সে সবাইকে জাঙ্কুকের ব্যাপারে সত্যিটা বলে দেবে যে জাঙ্কুককে উপরে উপরে ভালো মানুষের মতো দেখালেও সে আসলে একজন। কিন্তু তে সেসব বলতে পারেনি, এমনকি নিজের মায়ের সাথে কথাগুলো শেয়ার করতে পারেনি। সেই রাতে যখন তের ঘুম ভাঙলো আর সে দরজা খুলল, তখনই তার সামনে আর কেউ নয়, বরং জাঙ্কুকের মাই দাঁড়িয়েছিল। সেই রাতে জাঙ্কুকের মাই তো দরজা খুলেছিল। তে নিজের রুমে বসে ভাবতে লাগলো সেই রাতে কিভাবে জিন তাকে উল্টাপাল্টা কথা শুনিয়েছিল। সেদিন হঠাৎ করে 2:30টার দিকে জিনের ঘুম ভেঙে যায়। সে পানি খাওয়ার জন্য উঠে দেখলো জগে পানি নেই। তার পাশে রোজ গভীর ঘুমে মগ্ন। জিন কিচেনে এসে পানি খেয়ে নিজের রুমে ফিরে আসার সময় ভাবলো জাঙ্কুককে একবার দেখে যাবে। রোজ বলেছিল জাঙ্কুকের শরীর ভালো নেই, এই কারণে সে মেহেদি অনুষ্ঠান শেষ হওয়ার আগে রুমে চলে গিয়েছিল। এসব ভেবেই জাঙ্কুকের রুমের দরজার সামনে আসতেই জিন চমকে যায়, কারণ জাঙ্কুকের রুমের দরজা বাইরে থেকে লক করা ছিল। জিন কৌতূহল বশত দরজা খুলতেই দেখে জাঙ্কুকের রুমে দেখে বড়সড় একটা ধাক্কা খেলো। জিন যতদূর জানে তার ছেলে এরকম নয়, তাহলে নিশ্চয়ই এই মিডল ক্লাস ফ্যামিলির মেয়েটাই তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। এসব ভেবেই জিন প্রথমে তেকে বিশ্রী ভাষায় কতগুলো গালি দিলেন, তারপর তের হাত ধরে টেনে তেকে রুম থেকে বের করে সাইডে নিয়ে গিয়ে রাগী স্বরে জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি আমার ছেলের সাথে কি করছো? তে কাঁদতে লাগলো আর বলল, আমি কিচ্ছু করিনি আন্টি, আপনার ছেলে আমার সাথে জোরাজুরি করেছে। কথাটা শুনে জিন তেকে থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে হাত উঠিয়েও নিজেকে সংযত করে নিল। তের উপর হাত তোলার অধিকার তার নেই। তে তো চোখ মুখ খিচে থাপ্পড় খাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু তেমন কিছু না হওয়ায় সে চোখ মেলে তাকায়। তে সাহস জুগিয়ে বলে ওঠে, আপনার ছেলে একটা জানোয়ার, আমার সাথে যা কিছু করেছে তার ফল ওনাকে ভোগ করতেই হবে। ছেলেকে এইভাবে বলাতে জিন চটে গেলেন আর বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। কি করবে তুমি আমার ছেলের সাথে? হ্যাঁ, চরিত্রহীনা মেয়ে কোথাকার। এই শোনো, তোমার মতো মেয়েদেরকে আমার চেনা আছে। যেই না বড় লোকের ছেলে দেখেছো অমনি গলায় ঝুলে যেতে চাইছো, তাই না? দুধের দাঁত পড়ার আগেই ছেলেদেরকে ফাঁদে ফেলা শিখে গেছো দেখছি। তে তখন কান্না করে বলল, ছি আন্টি, আপনার বিবেকে বাজছে না?
নিজে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে বলতে? হ্যাঁ পেরেছি, আমি আরও অনেক কিছু করতে পারি। এই মেয়ে শুনে রাখো, আজকের এই ঘটনা এখানেই শেষ। যদি এটা নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি করার চেষ্টা করেছো তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। তে তখন বলো, তাই? তাহলে তো আপনার ভয় পাওয়ার দরকারই নেই। আমি এক্ষুনি গিয়ে সবাইকে আপনার ছেলের কুকর্মের কথা বলে দেব, তারপর আপনার ক্ষমতা দিয়ে সব কিছু সামলে নিয়েন। কথাটা শুনে জিনের চোখ কটমট করে তের দিকে তাকালো। মনে মনে ভাবলো, মেয়েটা কিসে তৈরি সেটাই তো বুঝতে পারছে না। তবে এই মেয়েকে যেভাবেই হোক আটকাতেই হবে, নইলে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। জিন তখন বলল, তুমি এসব কথা সবাইকে বললে তোমার বাপ মায়ের কি হবে ভেবে দেখেছো? নাকি তোমার বাপ মাও তোমার সাথে এই প্ল্যানে যুক্ত আছে? তারাই কি তোমাকে এসব করা শিখিয়েছে নাকি? অবশ্য তারা প্ল্যানে যুক্ত থাকলে তাদের কিছু হবারও কথা না। জিনের কথা শুনেতে দুই পা পিছিয়ে গেল। জিন আবারও বলে উঠল, শুনে রাখো মেয়ে, তোমার বাবা মা যদি ভেবে থাকে মেয়েকে দিয়ে এই সমস্ত কাজ করিয়ে আমার ছেলের গলায় তোমাকে ঝুলিয়ে দিতে পারবে, তাহলে তারা ভুল ভেবেছে। আমার ছেলের পেছনে মেয়েদের লাইন লেগে থাকে, বুঝলে? তোমার মতো 2 টাকার মেয়ের পেছনে সময় নষ্ট করার মতো সময় আমার ছেলের নেই। তে শব্দ করে কেঁদে উঠল আর বলল, দয়া করে আমার বাবা মাকে এসবের ভেতরে আনবেন না। ওনারা এসব শুনলে আমাকে মেরে ফেলে নিজেরাও মরে যাবে। জিন তখন হেসে উঠল আর বলল, ভেবেই দেখো, এই সমস্ত কথা জানাজানি করে নিজেদের কবর খুঁড়বে নাকি এই নাটক এখানে শেষ করবে? ডিসিশন তোমার হাতে, যেটাই করো না কেন আমার ছেলের কিচ্ছু করতে পারবে না। বলে জিন নিজের রুমে চলে গেল। তো সেখানে বসে কাঁদতে লাগলো আর ভাবলো, মেয়ে হয়ে তার জন্ম নেওয়াটাই যেন কাল হয়ে দাঁড়ালো আজকে। ছেলেদের জন্য এসব কোনো ব্যাপারই না, 2 দিন বাদেই সবই ভুলে যাবে। কিন্তু জানাজানি হয়ে গেলে তাকে যে এর বোঝা আজীবন বয়ে বেড়াতে হবে। দুপুরের দিকে তের মা লাঞ্চ করতে এলেই তে তার মায়ের সাথে খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তে সেই রাতের পর থেকে ভালোভাবে ঘুমাতেও পারে না। ঘুমাতে গেলেই তার আজে বাজে স্বপ্ন আসে। তে একটা শ্বাস ফেলে বই নিয়ে পড়তে বসে। এভাবেই কেটে যায় 1.5 মাস। সুবিশাল আলিশান বাংলোর মতো দেখতে 3 তলা বিশিষ্ট ভবনটি হচ্ছে জিওন ভিলা। জাঙ্কুক দোতলার নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছে। সে তো এখনো 1.5 মাস আগে ঘটে যাওয়া ঘটনাতেই আটকে আছে। সে পারছে না তে নামের সেই বাচ্চা মেয়েটাকে ভুলতে। সেই চোখ, সেই ঠোঁট, সেই ঝাঁঝালো কণ্ঠের অধিকারী মেয়েটিকে ভুলতে পারছে না সে। জাঙ্কুকের ভাবনার মাঝে কেউ একজন দরজায় নক করে। জাঙ্কুক বিরক্তি নিয়ে সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দেয়। রুমে এসে দরজা খুলে দিতেই একজন সুন্দরী নারী নতজানু অবস্থায় তার দিকে একটা কফির মগ এগিয়ে দেয়। জাঙ্কুক ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকায়। মেয়েটি হচ্ছে জাঙ্কুকের একমাত্র ফুপুর একমাত্র মেয়ে। মেয়েটির নাম জিমিন। জাঙ্কুক মেয়েটির দিকে বিশেষ গুরুত্ব না দিয়ে কফির মগটা হাতে নিয়ে মুখের উপরেই দরজা লাগিয়ে দিল। জাঙ্কুকের এমন ব্যবহারে মেয়েটির মন খারাপ হয়ে গেল। তবে এটা নতুন কিছু না, প্রায় প্রতিদিনই জিমিন সেজেগুজে জাঙ্কুকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু কোনোদিনও সফল হয়নি। রোজ হলরুম পেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। জিমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় আর বলে, জিমিন আপু, তুমি এখানে কি করছো? জিমিন হঠাৎ রোজের কণ্ঠ শুনে প্রথমে ভয় পেয়ে গেল, পর মুহূর্তেই মুখে হাসি টেনে বলে, আমি জেকে ভাইয়ার জন্য কফি নিয়ে এসেছিলাম, মামুনি দিয়ে পাঠিয়েছিল। রোজ ভ্রু কুঁচকে জিমিনের দিকে তাকায়। জিমিনের সাজগোজ দেখে সে অবাক হয় না, কারণ এটা নতুন কিছুই না। জিমিন তার ভাইকে পছন্দ করে এই ব্যাপারে রোজ শিওর। একজন মেয়ে হওয়ার সুবাদে সে জিমিনের চালচলন দেখে বহু আগেই ব্যাপারটা ধরে ফেলেছে। 6 মাস ধরেই জিমিন তার মায়ের সাথে এই বাড়িতেই আছে। মূলত তাদের এখানে থাকার পেছনে কারণ আছে। রোজের দাদুমণি 6 মাস আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার ইচ্ছাতেই জিমিন ওর তার মা এখানেই থাকে। তারপর আর দাদুমণি তাদেরকে যেতে দেয়নি। এমনিতেই জিমিনের বাবা বেশ ক্ষমতাশীল লোক। বছরের বেশিরভাগ সময়টাই সেই ব্যবসার কাজে দেশের বাইরে কাটান। রোজকে দেখে জিমিন তখন বলল, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন রোজ? রোজ হালকা হেসে বলল, কলেজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে লেট হয়ে গেছে আপু। তাদের কথার মাঝে জিমিনের মা সেখানে এসে বললেন, জিমিন তুই এখানে? আমি তোকে তোর নানুর কাছে যেতে বলেছিলাম, উনি তোকে ডেকেছেন।
জিমিন তখন বলল, আসলে মা আমি যেতেই নিচ্ছিলাম, কিন্তু তখনই মামনি কফি দিয়ে বলেন জেকে ভাইয়াকে দিয়ে যেতে, সেজন্যই আবার এদিকে এসেছি। আচ্ছা এখন যা, মায়ের চুলগুলো বেঁধে দে গিয়ে। জিমিন মাথা নাড়িয়ে চলে গেল। জিন কিচেনে বসে সার্ভেন্টদের রান্নার বিষয়ে তদারকি করছিলেন, আর যা যা রান্না হবে সেই সব বলে দিচ্ছেন। তখনই তার একমাত্র ছোট যা সেখানে আসে আর বলে, ভাবি আজকে অনেক কিছু রান্না করছে দেখছি, ব্যাপার কি? জিন মুখে হাসি ফুটিয়ে বলেন, এমনি ইচ্ছে হলো তাই। ও আচ্ছা, আমি ভাবলাম স্পেশাল কিছু আছে আর আমি ভুলে গেছি। জিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ বলো না ভাবি, কি সেটা? ছেলেটার 28 বছর হয়ে গেছে, এখন ওর বিয়ের ব্যাপারে ভাবা উচিত। ছেলে কবে বিয়ে করবে সেই আশায় আর বসে থাকা ঠিক হবে না। ভাবি তুমি ঠিকই বলেছ, জেকে বাবা আজকালকার যুগের ছেলে, বেশি দেরি করাটা ঠিক হবে না। কে বলতে পারে কখন আবার কার প্রেমে পড়ে যায়। জিন তার ছোট জায়ের কথা শুনে একটু রেগেই গেলেন আর বলেন, জেকে নিয়ে এসব মন্তব্য করো না। জেকে সেই রকম ছেলে নয়। তাছাড়া আমি ওর জন্য জিমিনকে পছন্দ করে রেখেছি, তাই অন্য কোনো মেয়ের প্রেমে পড়া তো দূর, তাকে নিয়ে চিন্তা করাও ওর জন্য নিষিদ্ধ। তখনই মহিলাটা চমকে উঠলেন আর বলেন, ভাবি তুমি এসব কি বলছো? জিমিনকে জেকের জন্য পছন্দ করে রেখেছো মানে? আমাদেরকে তো কখনো এই বিষয়ে বলোনি। প্রয়োজন হয়নি তাই বলিনি, এখন প্রয়োজন আছে তাই বলছি। জিমিনকে আমি অনেক আগে থেকেই জেকের জন্য পছন্দ করে রেখেছি। জেকে বাবা জানে এসব? নাও জানবে কিভাবে, আমি কথাটা তোমাকে আগে বলেছি। ভাবি আমি বলি কি, এই বিষয়টা নিয়ে আগে জেকের সাথে কথা বললে ভালো হতো না? মহিলাটার কথা শুনে জিন ভারী অসন্তুষ্ট হলেন আর বললেন, জেকে আমার ছেলে, আর আজ পর্যন্ত জেকে কখনোই মায়ের মুখের উপরে কথা বলেনি। আমি যা বলেছি তাই করেছে, ভবিষ্যতেও করবে, কারণ ওরা জানে মায়ের কথা শুনলে ওদের ভালোই হবে। জিন মনে মনে ভাবছে, ইদানিং জাঙ্গুকের মতিগতি আমার কাছে ভালো ঠেকছে না। সেই রাতে সেই অদ্ভুত ঘটনার পর আমি আর ঝুঁকিও নিতে চাইছি না। যদিও আমি জানি না সেদিন রাতে ঠিক কী ঘটেছিল, তবুও সে জাঙ্কুকের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চায়। ছেলে বড় হয়েছে, বিয়ের কথা বলতে সংকোচ বোধ করছে হয়তো। এই সব কিছু বিবেচনা করেই জিন জিমিনের সাথে যত তাড়াতাড়ি সম্ভব জাঙ্কুকের বিয়েটা দিতে চাইছে। রাত 8টার মধ্যে জাঙ্কুক ডিনার করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। হসপিটালে এসে নিজের চেম্বারে বসতেই তার আবারও তের কথা মনে পড়ে গেল। তেকে ছাড়া তার কিছুই ভালো লাগছে না। অন্যদিকে তে তার মা বাবার সাথে রাতের খাবার খেতে বসেছিল। ডেইজি তে আর মিনহুকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে পড়লেন। তের মা বাবা খেতে খেতে নানা বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু তে খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করছে। বিষয়টা ডেইজি লক্ষ্য করলেন। আজকাল তের খাবারের প্রতি অনীহা বেড়েই চলেছে। যে মেয়েটা মাছ ছাড়া ভাত খেতে পারতো না, সেই মেয়েটা মাছ দেখলে কেমন নাক সিটকাচ্ছে। তখনই ডেইজি বলে বসলো, এই তে খাচ্ছিস না কেন? মাছ দিতে বারণ করেছিস বলে মাছ দেইনি, শুধু ডাল দিয়েছি, তাও মুখে দিচ্ছিস না কেন মা? মায়ের কথা শুনেতে তড়িঘড়ি করে এক মুঠ ভাত মুখে দিতেই তার বমি চলে আসে। তের অবস্থা দেখে তার মা বাবা দুইজনই বিচলিত হয়ে পড়ে। তে দ্রুত চেয়ার ত্যাগ করে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। 10 মিনিট পর তে চোখে মুখে পানি ছিটিয়ে মা বাবার সামনে এসে বসলো। তখনই মিনহো চিন্তিত স্বরে বলল, মা তোর কি ফুড পয়জনিং হয়েছে নাকি? কিছুই তো খেতে পারছিস না। ডেইজি রাগী কণ্ঠে বলল, কে জানে, স্কুলে গিয়ে আচার জাতীয় কিছু খেয়েছে হয়তো, সেই জন্য এরকম হচ্ছে। তে তোকে আমি বারবার বারণ করেছি না বাইরের কিছু খাবি না, তারপরও কেন খাস বলতো? তে মাথা নিচু করে চুপচাপ বসে রইল। সে নিজের ব্যাপারটা বুঝতে পারছে না। ইদানিং তার শরীর সঠিক অবস্থায় নেই, তার উপর সে বাইরের জিনিসও খাওয়া ছেড়ে দিয়েছে। মোট কথা সে ঘরের বাইরের কোনো জিনিসই খেতে পারছে না। ডেইজি খাবার দাবার গুছিয়ে রাখতে রাখতে বলেন, আজকে থেকে তোর পকেট মানি বন্ধ, টাকা না থাকলে খেতেও পারবি না, সেটাই ভালো হবে। বাবা মাকে চিন্তা করতে দেখে তে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, মা বাবা তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। বলেই তে নিজের রুমে চলে যায়। তারপর দরজা খোলা রেখে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ যেতেই ডেইজি তের রুমে আসে। তে গোলবালিশে মুখ গুজে শুয়ে আছে। ডেইজি তের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটাকে প্রতিদিন এভাবে ঘুম পাড়িয়ে দিয়ে যায় ডেইজি। মাঝে মাঝে তের সাথেই ঘুমিয়ে যায়।
তে বালিশে মুখ গুজে কান্না করছে। সে জানে না কেন, কিন্তু তার মন ভীষণ খারাপ। সেদিনের ঘটনার পর থেকে সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। না পারছে কাউকে বলতে, আর না পারছে একাই সহ্য করতে। হয়তো সেই জন্য তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। হয়তো সেই জন্যই তে অসুস্থ হয়ে পড়ছে। কান্নার ফলে তে শরীর কেঁপে উঠছে। ডেইজি মেয়েকে কাঁদতে দেখে ঘাবড়ে গেলেন। মাথায় হাত রেখে আদুরে গলায় বলে উঠলেন, আমার ছোট্ট পরীটা কি মায়ের কথায় কষ্ট পেয়েছে? তে কথা না বাড়িয়ে মায়ের কোলে মাথা রাখলো আর বলল, আমার ভীষণ খারাপ লাগছে মা। ডেইজি চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর শরীর কি বেশি খারাপ লাগছে? তোর বাবাকে ডাক দেবো? তে মাথা নাড়িয়ে বলল, আমি ঠিক আছি মা, আমাকে ঘুম পাড়িয়ে দাও প্লিজ। রাত 2টার দিকে জাঙ্কুক হসপিটাল থেকে বাড়িতে ফেরে। জিমিনের মা আর জিমিন তিনজনই অপেক্ষায় বসেছিল। কলিং বেল বাজতেই জিমিন গিয়ে দরজা খুলে দেয়। জিমিনকে দরজা খুলে দিতে দেখে জাঙ্কুক একটু অবাক হলো আর বলল, তুই ঘুমাসনি এখনো? জিমিন জাঙ্কুকের কথা শুনে চমকে তাকায়। সচরাচর জাঙ্কুক তার সাথে খুব একটা কথা বলে না, তাই জাঙ্কুকের এইটুকু কথা শুনেই জিমিন খুশি হয়ে যায় আর বলে, না, তোমার অপেক্ষাতেই বসেছিলাম। জাঙ্কুক জিমিনকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় আর বলে, কাম অন, তোমরা জেগে আছো কেন? এত রাত অবধি জেগে থাকা স্বাস্থ্যের জন্য ভালো না মা। জিন ছেলের সামনে এসে দাঁড়ালেন আর বলেন, আমরা ঘুমিয়ে গেলে দরজা কে খুলে দিত? তখনই জাঙ্কুক বলল, মা জানোই তো এক্সট্রা চাবি ছিল আমার কাছে, তবুও ভুলবশত কলিং বেল প্রেস করে ফেলেছি। তখনই জাঙ্কুক একটা শ্বাস ফেলে তার মায়ের দিকে তাকালো আর বলল, আচ্ছা মা, আমি তো এসেই গেছি, এবার গিয়ে নিশ্চিন্তে ঘুমাও। বলেই জাঙ্কুক নিজের রুমে চলে গেল। বাকি সবাইও নিশ্চিন্ত মনে যার যার রুমে চলে গেল। 1 সপ্তাহ পর বিকালবেলা জিন জাঙ্কুকের রুমের দরজায় নক করে। জাঙ্কুক তখন ল্যাপটপে ভিডিও কলে জেহপের সাথে কথা বলছিল। মাকে রুমে আসতে দেখে জাঙ্কুক জেহপের কল কেটে দিয়ে ল্যাপটপ সাইডে রাখলো। জিন জাঙ্কুকের সামনে বসে বলল, জেকে, তোর সাথে কিছু কথা আছে। জাঙ্কুক ভ্রুকুচকে মায়ের দিকে তাকায়। সে বুঝতে পেরেছে তার মা তাকে খুব গুরুত্বপূর্ণ কিছুই বলতে এসেছে। জাঙ্কুক দরজার দিকে তাকিয়ে দেখলো রোজ দরজা দিয়ে উকি দিচ্ছে আর মুখ টিপে হাসছে। জাঙ্কুক তখন রেগে বলল, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দেখাচ্ছিস কেন? যা ওখান থেকে। জাঙ্কুকের রাগী কণ্ঠ শুনে রোজ হাসতে হাসতে চলে গেল। জাঙ্কুক এবার স্বাভাবিক কণ্ঠে তার মাকে বলল, মা বলো, কি বলবে? জিন ভনিতা না করেই বলে উঠল, আমরা তোর বিয়ে ঠিক করেছি জাঙ্কুক। কথাটা বোধগম্য হতেই জাঙ্কুক বড়সড় চোখ করে মায়ের দিকে তাকালো আর বলল, বিয়ে মানে? মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, নিচে আয়, তোকে সাথে নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। কথাটা বলেই জিন জাঙ্কুকের রুম থেকে চলে গেল। জাঙ্কুক তার মায়ের কথা শুনে অবাক হয়ে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ যেতেই তার হুঁশ ফেরে। মায়ের বলা কথাগুলো মনে পড়তেই তার গলা শুকিয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর রোজ জাঙ্কুকের রুমের দরজার সামনে এসে বলল, মা তোকে নিচে ডাকছে ভাইয়া। জাঙ্কুকের মেজাজ চরম খারাপ হলো। এভাবে তাকে না জানিয়ে হঠাৎ করে বিয়ের দিন তারিখ ঠিক করার মানে কি? জাঙ্কুক রেগে বলল, তুই যা, আমি আসছি। না ভাইয়া, মা তোকে নিয়ে যেতে বলেছে, নইলে তো জানিসই হুদাই আমাকে বকা দিবে। জাঙ্কুক বিছানা থেকে নেমে দাঁড়ালো। হতাশায় নিজের চুল টানতে লাগলো। ভীষণ রাগ উঠছে, কিন্তু এখন মাথা ঠান্ডা রেখে সব কিছু করতে হবে। রোজ এতক্ষণ হাসলেও এখন তার ভাইয়ের অবস্থা দেখে তার হাসি থেমে গেল আর বলল, ভাইয়া, তুই কি বিয়ে করতে চাস না? জাঙ্কুক একটা শ্বাস ফেলে বোনের দিকে তাকালো আর বলল, না, আমি বিয়ে করতে চাই না। জাঙ্কুকের কথা শুনে রোজ অবাক হয়ে গেল আর বলল, কিন্তু কেন ভাইয়া? তোর বিয়ের বয়স অনেক আগেই হয়ে গেছে, এখনো বিয়ে করতে চাস না কেন? এবার অন্তত ভাবির মুখ দেখতে দে। জাঙ্কুক বিরক্ত নিয়ে রোজের দিকে তাকায়। রোজ কাঁদো কাঁদো মুখ করে বলে, তোর তো কোনো গার্লফ্রেন্ডও নেই, আর আমার মনেও হয় না ভবিষ্যতে তুই কোনো গার্লফ্রেন্ড জোটাতে পারবি। সেই হিসেবে তোকে মায়ের পছন্দেই তো বিয়ে করতে হবে, তাহলে এখনই বিয়ে করতে আপত্তি কিসের? জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে তাদের একমাত্র চাচাতো ভাই সুগা দরজার সামনে এসে দাঁড়ায় আর রোজকে বলে, কি রে রোজ, তোকে পাঠিয়েছে কেন? নিচে যা, কাকিমা তোকে স্পেশাল ডোজ দেবে। আর জাঙ্কুক, তুইও কি দাঁড়িয়ে আছিস? আয়। কথাটা বলেই সুগা সেখান থেকে চলে গেল। জাঙ্কুক তখনও মাথায় হাত দিয়ে চুপচাপ বিছানায় বসে আছে।